সো সাধারণ গণিতে পরিমিত অধ্যায়ের আরেকটা লেকচারে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। এর আগে আমরা অলরেডি 4টা লেকচার নিয়েছি। অধ্যায়টা আসলে বিশাল একটা বড় অধ্যায়। এখানে অনেক ম্যাথ আছে, থিওরি বোঝানো লাগে। দ্যাটস ওয়াই আমাদের এখানে এক্সট্রা ক্লাস লাগতেছে। তো চলো আজকে ক্লাসটা শুরু করে ফেলি। যারা আগের ক্লাসগুলো করো নাই তোমাদেরকে রেকমেন্ড করবো আগের ক্লাসগুলো করে আসো, না হয় এখানে অনেক কিছু বুঝবা না, মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করে ফেলি। তো প্রথম যে কোয়েশ্চেনটা, সেখানে আমাদেরকে বলা আছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এতটুকু জানো। তাহলে আমরা সামান্তরিক আঁকি। প্রথম কাজ হচ্ছে একটা সামান্তরিক আঁকা। ধরো এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক, এটা সামান্তরিক না, এটা আয়ত আঁকছি। সামান্তরিক কোনটা? এটা না? হ্যাঁ, ধর একটা সামান্তরিক দিলাম, আরটা বর্গক্ষেত্র, এটা কি দিলাম? ওয়েট, আরটা বর্গক্ষেত্র রাখলো, সেটা বর্গক্ষেত্র। সো আমাদেরকে বলা আছে যে এই যে সামান্তরিকের ক্ষেত্রফল সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বুঝলাম এতটুকু। ধরো এটা হচ্ছে আমাদের এ বি সি ডি সামান্তরিক, আর এটা ধরো ই এফ জি এইচ বর্গ। তো এখানের মধ্যে এখন আমাদেরকে জানতে চাইছে কি, সামুদ্রিকের ভূমি হচ্ছে 125 মিটার। দ্যাট মিনস এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমাদের 125। যদি আমরা এটা লিখি তাহলে 125 মিটার। তাহলে 125 মিটার হচ্ছে ভূমি, এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। উচ্চতা কোনটা? সামান্তরিকের যে কোনো শীর্ষবিন্দু থেকে ভূমির ওটা লম্বা আঁকো, এটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতা কত? এই উচ্চতা দেওয়া আছে হচ্ছে কি তোমার 125 মিটার। তো এটা কত? সরি, এটা হচ্ছে তোমার 5 মিটার। কত? 5 মিটার। এটা হচ্ছে আমাদের এইচ। ঠিক আছে, এবার বলছে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই যে বর্গক্ষেত্রটা আছে তার যে কর্ণ, এই কর্ণটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা পারবো এটা? কি মনে হয়? লেটস স্টার্ট। সো শুরুতে আমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া আছে বর্গ এবং সামান্তরিকে, সেটা নিয়ে আমাদের কাজ করা লাগবে। প্রথমে আমাদেরকে বলছে যে আমাদের যে বর্গ এবং যে সামান্তরিকটা আছে এদের ক্ষেত্রফল দুইটা সমান। তাহলে এখন আমাদেরকে আগে সামান্তরিক ক্ষেত্রফলটা বের করতে হবে। কেন? বিকজ তোমার এখানে সামান্তরিক ইনফরমেশন দেওয়া আছে, তো যার ইনফরমেশন আগে দেওয়া আছে তাকে নিয়ে কাজ করো। তখন এই যে বর্গটা আছে, বর্গের সাথে যে রিলেশনটা দেওয়া আছে, তারপর তখন আমরা সেটা নিয়ে কাজ করব। তো শুরুতে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় দুইটা সূত্র। একটা হচ্ছে যদি এর কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণের বিপরীত যে কৌণিক বিন্দু আছে সেখান থেকে কর্ণের প্রঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন একটা সূত্র। আর একটা হচ্ছে যদি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, তখন একটা সূত্র। ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে তখন সূত্রটা হচ্ছে এদের যে ভূমি এবং উচ্চতা তার গুণফল। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? লিখি আমরা আমরা জানি আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি বলতো? ভূমি মাল্টিপ্লাইড বাই উচ্চতা। ক্লিয়ার? সামান্তরিক ক্ষেত্রফল সূত্র কি? ভূমি মাল্টিপ্লাইড বাই উচ্চতা। তাহলে এখানে ভূমি কত? এখানে ভূমি হচ্ছে 125। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে তুমি এটা গুণ করো, দেখো কত আসে। যে আমি লিখি 125 ইন্টু 5, এটা আসতেছে আমাদের 625। কত? 625 মিটার স্কোয়ার। তাহলে তুমি সামান্তরিক ক্ষেত্রফল পাইছো। এখন তোমাকে বলা হয়েছে যে এই যে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ধরো তোমার এখানে যে বর্গক্ষেত্রটা দেওয়া আছে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হয়? এ। কেন? কারণ বর্গের প্রতিটা বাহুই কি? সমান। এবার বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর বর্গ। তাহলে আমরা যদি লিখি আবার বর্গের বাহু কত? এ। সুতরাং বর্গের ক্ষেত্রফল কি বলতো? যেই বাহুটা দেওয়া আছে তার স্কোয়ার। তাহলে বাহু কত? এ, তাহলে এর স্কোয়ার। এখন প্রশ্ন মতে কি তোমাকে এ স্কোয়ারের ভ্যালুটা দেওয়া আছে না? তাই লিখতে পারি সুতরাং প্রশ্ন মতে এ স্কোয়ার ইকুয়াল 625। কেমন আসছে বলতো? বিকজ 625 কি ছিল? 625 হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আবার এ স্কোয়ার কি? এ স্কোয়ার ছিল তোমার বর্গের ক্ষেত্রফল। এখন প্রশ্নে কিন্তু সামান্তরিক এবং বর্গের ক্ষেত্রফল সমান বলছে। তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত? 625। তো এখান থেকে স্কোয়ারটাকে বা ডান পাশে পাঠাতে তাহলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? এ সমান হচ্ছে তোমার √625। তাহলে কত আসে?
দেখো √625 হচ্ছে 25, কত 25, সুতরাং এ এর ভ্যালু হচ্ছে 25। এখন তুমি এ এর ভ্যালু জানো, কার ভ্যালু জানাবে? এ এর ভ্যালু। এ কী ছিল? এ হচ্ছে এই যে বর্গ আছে, বর্গের বাহু। বাট তোমাকে তো বাহু দৈর্ঘ্য বের করতে বলে নাই, তোমার কি বের করতে বলছে? তোমার বলছে যে এটার যেই কর্ণ আছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি এই বর্গের দিকে তাকাই, এই বর্গের যে কর্ণ আছে ইজি, আমরা কর্ণ একটা দিছি না? হ্যাঁ ইজি। এই ইজি কর্ণটা বর্গটাকে সমান দুইটা অংশে ভাগ করছে। একটা হচ্ছে হ্যাঁ সমান দুইটা অংশে ভাগ করছে, বা আমরা বলতে সমান দুইটা ত্রিভুজে ভাগ করছে। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ EHG, আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ EFG, দুইটা সমান ত্রিভুজে ভাগ করছে। এখন এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ যে আমরা আঁকতেছি, এই দুইটা কি ত্রিভুজ, কী ধরনের ত্রিভুজ? এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ ভাই? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজে তুমি ভূমি জানো, লম্ব জানো, অতিভুজ বের করতে পারবে না। এই সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ ইজি, সেটা কি বর্গের কর্ণ না? হ্যাঁ, তো আমরা যদি সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা আছে এটা বের করে ফেলি, তাহলে কি আমরা বর্গের যে কর্ণটা আছে সেটা বের করে ফেলতে পারতেছি না? হ্যাঁ, আমাদের কিন্তু প্রশ্ন এটাই বলছে যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি বলতে পারি না যে ত্রিভুজ EHG তে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে পাই। বলতো পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলে? পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে এটা বলে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কত? এই ত্রিভুজ EHG তে অতিভুজ কত? EG। তাহলে EG স্কয়ার ইকুয়াল HG স্কয়ার প্লাস EH স্কয়ার। এখন EG কি ছিল? কর্ণ, তাই না? EG কি ছিল? তোমার কর্ণ। সুতরাং EG সমান কত হবে বলো তো? EG সমান হবে √HG স্কয়ার প্লাস EH স্কয়ার। তাহলে √HG, HG কত ছিল বলো তো? A। তাহলে আমরা লিখি A স্কয়ার প্লাস EH কত ছিল? A। তাহলে কত? A স্কয়ার। তাহলে এটা কত আসছে আমাদের? 2A স্কয়ার। এখন A স্কয়ারের ভ্যালু কত ছিল বলো তো? 625। তুমি চাইলে এক্সট্রা করে এখানে যে এ আছে না, তুমি এর ভ্যালু 25 বসায় তারপরে ম্যাথ করতে পারো। বাট দরকার কি, আমাদের এখানে এ স্কয়ার ভ্যালু তো 625 দেওয়াই আছে, তাই না? তাহলে আমরা লিখি তাহলে 2 ইন্টু এ স্কয়ারের ভ্যালু কত? 625। তাহলে এটা কত আসে দেখো? তাহলে √2 ইন্টু 625। তো এটা আসতেছে আমার, সেটা দশমিক আসতেছে আমার, দশমিক লাগবে না। তাহলে এটার ভ্যালু আসতেছে আমাদের 25√2। এটাই আমাদের আনসার। বুঝছো আশা করি। সো আমাদেরকে এটা আনসার কেমন হয়? বিকজ আমাদেরকে বলছে যে বর্গক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে। এখন ত্রিভুজ EHG এখানের মধ্যে যেটা অতিভুজ, সেটাই কি তোমার EFG এর চতুর্ভুজের কর্ণ না? হ্যাঁ, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে যদি এই ম্যাথটা বুঝে থাকো, চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ আমাদের কি বলছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি এই 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই একটা কোয়েশ্চেন। এটা তোমার পরীক্ষায় মাস্ট বি আসবে। আমি এটাকে 3 স্টার দিয়ে দিই। এটা তোমার খতে বা গতে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ভাই, এটা স্কিপ জীবনও করো না। যদি অধ্যায়টা নাও পড়ো, অ্যাটলিস্ট এই প্রশ্নটা দেখে যেতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে, ধরো এটা হচ্ছে আমাদের সামান্তরিক ABCD। এই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য কত? একটা হচ্ছে 26 সেন্টিমিটার, 30। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের 26 সেন্টিমিটার এবং এইটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। সো এখন তোমাকে এখানে বলা আছে যে এর যে ক্ষুদ্রতম কর্ণটা, বলো তো ক্ষুদ্রতম কর্ণ কি এসি হবে নাকি ডিবি হবে? দেখো তুমি নিজেই দেখো, এটা জাস্ট নিজের খালি চোখে দেখো। ডিবি কিন্তু খুবই দূরে, ডি থেকে বি বিন্দুটা খুবই দূরে, এই বিন্দু এদের দূরত্ব বিশাল। বাট এসি কিন্তু খুবই কাছে আছে, তাই না? তাহলে ক্ষুদ্রতম কর্ণ কি হবে? এসি হবে। এটা ভাই তোমার নিজে দেখে বোঝার কথা, বুঝছো? তাহলে দেখো, তাহলে AC এটা হচ্ছে তোমার কর্ণ। এই কর্ণটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ এবং এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো তো? এই কর্ণের দৈর্ঘ্য, ওয়েট, কি রে, কি সমস্যা? এখন ঠিক আছে। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত? এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার, এটা হচ্ছে 28 সেন্টিমিটার। কত বলো তো? 28 সেন্টিমিটার। বুঝছো? এটা কত? 28 সেন্টিমিটার। এখন তোমাকে বলছো অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে। এখন অপর কর্ণ কোনটা? আমরা ওইটাও দিয়ে ডিফাইন করে দিই। অপর কর্ণ হচ্ছে DB। তোমাকে এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন তুমি এটা কেমনে করবা? প্রশ্ন হচ্ছে ভাই আমি কেমনে করবো? দেখো,
বুঝো না বুঝো জাস্ট বসে বসে দেখো, এটা এই ম্যাটটা তোমার তোলার দরকার নেই, আমি যখন করতেছি তখন তুলিও না, বিকজ এটা একটু ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন। সো আমি যখন ম্যাটটা তুলতেছি তখন তোমার তোলার প্রয়োজন নেই, তুমি জাস্ট দেখতে থাকো। তো আমাদের এখানের মধ্যে দুইটা বাহু দেওয়া আছে, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল। একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখন তোমাকে বলছো অপর যে কর্ণটা আছে সেটা বের করতে। এই মেথের ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার যে ত্রিভুজটা আছে এই ডিসি ত্রিভুজ, হ্যাঁ এই ডিসি ত্রিভুজ নিয়ে কাজ করা। আমরা কি করব তোমাকে বলি, এই ডিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। এখান থেকে আমরা সামান্তরিকের যে উচ্চতা আছে সেটা নির্ণয় করব। এই উচ্চতাটাকে আমরা বি এবং সি এর সাথে কাজ করাইব। আচ্ছা দেখো, আমরা প্রমাণের সুবিধার্থে এই যে ডিসি আছে এটাকে একটু বর্ধিত করি। কতটুকু বর্ধিত করি, ধরো এটাকে আমরা বর্ধিত করলাম, ঠিক আছে, বর্ধিত করে এটাকে আমরা ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এরপর বি বিন্দু থেকে এই যে ডিই আছে, ডিইর উপর একটা লম্ব আঁকি আমরা, কি আঁকছি একটা লম্ব আঁকি, প্রমাণের সুবিধার্থে আমরা কি করবো, একটা লম্ব আঁকবো। ব্যাকা হয়ে গেল না, লম্ব আঁকলাম। লম্ব আঁকলাম। এবার ধরো আমরা যে লম্বটা আঁকছি এইটা হচ্ছে তোমার এফ বিন্দুতে ছেদ করছে, কোন বিন্দু, এফ বিন্দু। এবার বলো তো ডি এফ বি এটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে বিডি। তো তুমি যদি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বিডি বের করতে চাও, তোমার বিএফ লাগবে, তারপর ডিএফ লাগবে, হ্যাঁ ঠিক আছে। এখন বিএফ তুমি কোথা থেকে পাবা, বিএফ কি বলো তো, এই যে সামান্তরিকটা আছে এর উচ্চতা না বিএফ, দেখো তো বিএফ কি ছিল ভাই, এই সামান্তরিকের উচ্চতা। এখন এই সামান্তরিক উচ্চতা কেমনে পাবা, তুমি এই ত্রিভুজটা যদি ব্যবহার করো, আমরা এই ত্রিভুজটা ব্যবহার করে উচ্চতা পাইতে পারবো। চলো আমরা ম্যাথটা করি। শুরুতে আমরা এই ডিসি ত্রিভুজ নিয়ে কাজ করি। এ ডিসি ত্রিভুজে বলতো এই ডিসি ত্রিভুজের মধ্যে এডি কত, এডি সমান হচ্ছে তোমার 26 সেন্টিমিটার। তারপর ডিসি কত বলো তো, ডিসি হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। দেন এসি কত বলো তো, এসি হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার, তাই না। এসি তো তোমার এই ত্রিভুজটার মধ্যেই পড়ছে। এখন একটা ত্রিভুজে তোমাকে তিনটা বাহুর ইনফরমেশন দেওয়া আছে, এর ক্ষেত্রফল কী হবে বলো তো। যদি তোমার ত্রিভুজে তিনটা বাহুর ইনফরমেশন যদি তোমাকে দেওয়া থাকে, তবে সেক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমার যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করব। এখানে পরিসীমা কত বলো তো, পরিসীমা 2s ইকুয়াল কত বলো তো, a প্লাস বি প্লাস সি। সুতরাং s ইকুয়াল কত বলো তো, a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। বুঝছো এতটুকু। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 26 প্লাস, ধরো এডি, তো এডিকে ধরে আমরা এ দিলাম, এটা হচ্ছে এ বাহু। তারপর ডিসি 30 না, ডিসি কত, ডিসি ভুল হয়ে গেল তো, ওয়েট ধরো ডিসি, তো এটাকে আমরা ধেই কত, আচ্ছা এডি হচ্ছে এ সেন্টিমিটার, এটা হচ্ছে এ, তো ডিসি এটা হচ্ছে বি, তারপর এসি এটা ধরো এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে, সি বাহু। তাহলে এখানের মধ্যে আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার, 30 প্লাস সি এর ভ্যালু কত 28 সেন্টিমিটার ডিভাইড বাই 2। তাহলে অর্ধ পরিসীমা কত আসে, এই জিনিসটা তো বুঝছো, 28 প্লাস 30 প্লাস 26 ডিভাইড বাই হচ্ছে 2, এটা হচ্ছে 42, কত 42 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। এখন তুমি যদি অর্ধ পরিসীমা জানো, তবে সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, আমি লিখি, সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে তোমার √of s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এতটুকু বুঝছো। তাহলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল ইকুয়াল তোমার √of s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এখন তুমি এই মানগুলো বসাও,
তাহলে তুমি ক্ষেত্রফল পাবা। তাহলে এর ভ্যালু কত 42 ইন্টু আবার কত 42 মাইনাস এর ভ্যালু কত 26 ইন্টু 42 মাইনাস বি এর ভ্যালু কত 30 ইন্টু আবার 42 মাইনাস সি এর ভ্যালু কত 28। যদি মানগুলো বসাও তাহলে তুমি এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবা। তাহলে আমি যদি লিখি √42 ইন্টু 42 মাইনাস 26 ইন্টু 42 মাইনাস 30 ইন্টু 42 মাইনাস 28, সেটা আসতেছে আমাদের 336 কত 336 সেন্টিমিটার স্কোয়ার, কত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তুমি এবার এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজটা কি পাইছো ক্ষেত্রফল পাইছো, কি পাইছো ভাই ক্ষেত্রফল পেয়ে গেছো। তাহলে তোমার কাছে এখন ত্রিভুজটা ক্ষেত্রফল আছে। এখন ক্ষেত্রফল ব্যবহার করে তুমি কি এই সামান্তরিক উচ্চতা বের করতে পারবা? পারবা। আমরা কি করি উচ্চতার জন্য একটা লম্ব আঁকি, এ থেকে ডিসি একটা লম্ব আঁকি, এটাই কি সামান্তরিক উচ্চতা না? হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি সামান্তরিকের উচ্চতা। এখন এই যে সামান্তরিক উচ্চতাটা আঁকলাম এটা কি আবার এই ডিসি ত্রিভুজের উচ্চতা না? দেখো তো আমরা যে সামান্তরিক উচ্চতাটা আঁকলাম এটা কি আবার এই ডিসি যে ত্রিভুজটা আছে, আমরা এটাকে অন্য কালি দিয়ে দেখি, ধরো এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। এখন তাহলে সামান্তরিকের যেটা উচ্চতা সেটা কি আবার বলতো এই ডিসি ত্রিভুজের উচ্চতা না? ধরো এটা কোন বিন্দুতে আসছে, এই বিন্দুটাকে আমরা দিই ই এফ, এটা ধরে জি বিন্দু, কত জি বিন্দু। তাহলে এজি যেটা তুমি আঁকছো এটা কি বলতো লম্ব। এখন এইটাই কি আবার এ ডিসি ত্রিভুজের উচ্চতা না? হ্যাঁ, এটা কিন্তু এ ডিসি ত্রিভুজের উচ্চতা। এখানে ভূমি কত, ভূমি হচ্ছে ডিসি, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এজি। তাহলে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলকে আরেকটা জানি না যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জানি আমরা জানি। তো আমরা কি এই ডিসি ত্রিভুজের মধ্যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার ক্ষেত্র যে ক্ষেত্রফল যে সূত্রটা আছে ওইটা অ্যাপ্লাই করে উচ্চতা বের করতে পারি না? পারি। আমরা লিখি আবার বলতো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু কত উচ্চতা না? এইটা সমান কত বেশি আমরা 336। আবার ত্রিভুজ এ ডিসিতে, বুঝছো এই ডিসি ত্রিভুজের মধ্যে ক্ষেত্রফল আমরা কত বের করছি 336 সেন্টিমিটার স্কোয়ার। এখন তুমি ক্ষেত্রফল অন্য যে কোনোভাবেই বের করো না কেন, একই ত্রিভুজের ক্ষেত্রফল কি ভিন্ন ভিন্ন হইতে পারে না? একবার আমরা অর্ধপরিসীমার যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে একটা ক্ষেত্রফল পাইছি, আবার আমরা যদি এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার যে সূত্রটা আছে ওইটা ব্যবহার করে ক্ষেত্রফল বের করি, তাহলে কি চেঞ্জ হবে? কোনো কিছু চেঞ্জ হবে? কখনোই না, ক্ষেত্রফল সূত্রটা সেম থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতেছি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাতে বের করতে যাচ্ছি। তাহলে এবার হাফের জায়গায় হাফ থাকলো। এই ত্রিভুজের ভূমি কত বলতো? ভূমি হচ্ছে ডিসি ইন্টু এই ত্রিভুজের উচ্চতা কত বলতো? উচ্চতা হচ্ছে কত এজি ইকুয়াল কত 336। বা আমাদের লাগবে কার ভ্যালু? এজির ভ্যালু লাগবে। তাহলে এজিকে এক পাশে রেখে বাকি সবগুলো কোন পাশে পাঠাই দাও। তাহলে 336 ইন্টু কত 2 ডিভাইড কত ডিসি, তাহলে 336 ইন্টু 2 ডিভাইড ডিসি এর ভ্যালু কত 30। তাহলে দেখো এটা কত আসে 336 ইন্টু 2 ডিভাইড বাই 30, এটা আসতেছে আমাদের 22.4। এটা কত আসতেছে 22.4 সেন্টিমিটার। ধরো এটা হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে, এটা কত, এটা হচ্ছে এইচ। সুতরাং উচ্চতা এইচ সমান কত 22.4 সেন্টিমিটার। ঠিক আছে, জিনিসটা আবার বলি, আমরা কি করছি এই ডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি শুরুতে অর্ধপরিসীমা সূত্র ব্যবহার করে। অ্যাগেন আমরা কি করছি ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করছি এবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে। তো একই ত্রিভুজের কি ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন হইতে পারে? না, কখনোই না। তাহলে যেটা আমরা অর্ধপরিসীমা সূত্র দিয়ে সূত্র ব্যবহার করে বের করছি সেটা কি আবার সেম ভূমি উচ্চতা সূত্র দিয়ে বের হবে না? অবশ্যই হবে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল কি 336 মিটার হবে না? অবশ্যই হবে, সরি 336 সেন্টিমিটার স্কোয়ার। সো এখান থেকে আমরা কি করছি এই জি এর ভ্যালু বের করছি। এখন এই জি কি ছিল ভাইয়া? এই জি ছিল তোমার উচ্চতা,
এই যে কী ছিল ভাই, এই যে ছিল উচ্চতা। তাহলে উচ্চতা কত পাইছি আমরা? 22.4 সেন্টিমিটার। এবার তুমি তো উচ্চতা পেয়ে গেছো। তাহলে এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের কি ভিন্ন ভিন্ন উচ্চতা থাকতে পারে? না। তাহলে এই যে এখানে যে উচ্চতাটা পাইছি, বিএফ কি সামান্তরিকের সেই উচ্চতাটাকে নির্দেশ করতেছে না? নির্দেশ করতেছে। তাহলে বিএফ সমান কত বলতো? এইচ না? অবশ্যই এইচ। এতটুকু বুঝছো? সামান্তরিক, সামান্তরিকের একটা উচ্চতা কত? এজি। এই সামান্তরিক উচ্চতায় কি বিএফ না? আবার কেমনে? কারণ তুমি ডিসি বাহুটাকে বর্ধিত করে ডিই পর্যন্ত নিছো, তুমি কিন্তু এটাকে ব্যাকা করো নাই, সমানটাকে নিয়ে গেছো, সমান্তরালভাবে নিয়ে গেছো, একই জায়গা থেকে নিয়ে গেছো। আবার কি করছো? এটার একটা লম্ব আঁকছো, যেটা তোমার কি নির্দেশ করতেছে বলো তো? উচ্চতা নির্দেশ করতেছে না সামান্তরিকের। এই উচ্চতাটা কত? এইচ। এবার আমরা যদি আমাদের মেন উদ্দেশ্য কি? আমাদের তো উচ্চতা এগুলো না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যেই অপর যে কর্ণটা আছে বিডি কর্ণ, বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। এখন বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা কি করবো? এটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে বের করবো। তাহলে বিডিএফ, দেখো আমরা যখন লম্ব আঁকছি, তাহলে এই কোণটা কত বলো তো? এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা কত বলো তো? এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বিডিএফ যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের অতিভুজ কত? বিডি। লম্ব কত? বিএফ। ভূমি কত? ডিএফ। এখন এই ত্রিভুজটার মধ্যে তুমি কী কী ইনফরমেশন জানো? তুমি লম্ব জানো, কিন্তু ভূমি জানো না। জানো না? তো আমরা যদি লিখি কত? বিডিসি, বিডিএফ। আচ্ছা দেখো, ওটা বাদ দাও। আমরা দেখো বিডিএফ ত্রিভুজের ভূমি, ভূমি কত? ডিএফ না? এই ডিএফকে তুমি দুইটা অংশে ভাগ করতে পারো, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে সিএফ। এখন তুমি ডিসি এর ভ্যালু জানো, বাট সিএফ এর ভ্যালু জানো না। তো তোমার তো আগে সিএফ এর ভ্যালু বের করা লাগবে, তারপরে না তুমি বিডিএফ ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবে। আগে তো সিএফ এর ভ্যালু লাগবে। এখন সিএফ এর ভ্যালু কেন হবে? সিএফ এর ভ্যালু বলো তো বিসিএফ, এই যে ত্রিভুজটা আছে এইটার মধ্যে সীমাবদ্ধ না? হ্যাঁ। তাহলে আমরা যদি আগে বিসিএফ ত্রিভুজ নিয়ে কাজ করে সিএফ এর ভ্যালু বের করে ফেলি, তারপর ওই ভ্যালুটা ব্যবহার করে বিডিএফ ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য কি? এখন সিএফ এর ভ্যালু বের করে। এখন সিএফ কোন ত্রিভুজের মধ্যে পড়ছে? বিসিএফ ত্রিভুজের মধ্যে পড়ছে। এখন বলো তো বিসিএফ ত্রিভুজটা কি আবার আরেকটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, বিসিএফ ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে বিসি কি বলো তো? অতিভুজ। বিএফ কি? লম্ব। সিএফ কি? ভূমি। এখন তুমি কি বিসি এর ভ্যালু জানো? অবশ্যই জানো। কেন? বিকজ আমরা কি জানি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এডি এর বিপরীত কে বলো তো? বিসি না? তাহলে এডি যদি 26 সেন্টিমিটার হয়, তাহলে বিসি এর ভ্যালু কত? এটাও তো 26 সেন্টিমিটার, কারণ এটা কি এডি এর বিপরীত বাহু না? অবশ্যই। তাহলে কি আমি বলতে পারি না বিসি এর ভ্যালু কত? 26 সেন্টিমিটার। তাই আমাদের কাছে কি বিসিএফ ত্রিভুজ নিয়ে কাজ করা। তাইলে ত্রিভুজ বিসিএফ এ এই ত্রিভুজের মধ্যে বলো তো বিএফ সমান কত? আগে বিএফ নিয়ে কাছে, যেহেতু বিএফ এর ভ্যালু আমরা বের করছি এখানে। বিএফ সমান কত বলতো? এইচ না? এর সমান কত? 22.4 সেন্টিমিটার। বুঝছো? এটা ক্লিয়ার? আর বিসি কি বলতো? এডি এর বিপরীত বাহু না? তাহলে এডি এর বিপরীত বাহু যেহেতু বিসি এবং এটা যদি সামান্তরিক, তাহলে সামান্তরিক বিপরীত বাহুগুলো যেহেতু সমান এবং সমান্তরাল, যেহেতু সমান বলছে, তাহলে কি বলতে পারি না বিসি এর ভ্যালু এডি এর ভ্যালু সমান? হ্যাঁ। তাহলে বিসি সমান কত বলতো? 26 সেন্টিমিটার। এতটুকু বুঝছো? তাহলে আমরা এবার ভ্যালু কার বের করবো? সিএফ এর ভ্যালু বের করবো। তাহলে আমরা কি করবো এখানে? এবার সিএফ এর ভ্যালু করবো। সিএফ এর ভ্যালু কেমন বের করবো? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাস উপপাদ্য দিয়েই তো আমরা ভূমি বের করতে পারি, তাই না? তাহলে আমরা কি জানি বলতো? যদি লিখি, আমরা জানি, আমরা কি জানি বলতো? অতিভুজ স্কয়ার সমান কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না? হ্যাঁ। এবার এই ত্রিভুজের অতিভুজ কোনটা? বিসিএফ ত্রিভুজ। যেহেতু বিসিএফ ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, তাহলে বিসিএফ ত্রিভুজের মধ্যে অতিভুজ কোনটা? বিসি। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল লম্ব কোনটা? বিএফ স্কোয়ার প্লাস ভূমি কোনটা? সিএফ স্কোয়ার। তোমার লাগবে ভ্যালু কার? সিএফ লাগবে। সুতরাং সিএফ সমান কত বলতো? √of বিসি স্কোয়ার মাইনাস বিএফ স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ভ্যালু কত? বিসি এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 26 মাইনাস 22.4 স্কোয়ার। তাহলে দেখো এটা ভ্যালু কত আসে। তাহলে √of 26 স্কোয়ার মাইনাস 22.4 স্কোয়ার। তাহলে এটার ভ্যালু আসতেছে আমাদের 13.2। কত? এটা হচ্ছে আমাদের 13.2 সেন্টিমিটার।
তাহলে সিএফ এর ভ্যালু তুমি পেয়ে গেছো। সিএফ এর ভ্যালু কত হবে? সিএফ এর ভ্যালু হচ্ছে 13.2 সেন্টিমিটার। এখন ডিএফ সমান কি বলো তো? ডিএফ সমান ছিল তোমার ডিসি প্লাস সিএফ, ঠিক আছে? সিএফ এর ভ্যালু পাইছো। এখন আমরা কি করব? ত্রিভুজ বিডিএফ নিয়ে কাজ করবো। কেন? এখন ত্রিভুজ বিডিএফ নিয়ে যদি কাজ করি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তার ভূমি জানো, লম্ব জানো, তুমি অতি সহজেই কি ডিবি বের করতে পারবো না? এবং ডিবি কি ছিল তোমার? এই যে সামান্তরিকটা আছে তার অপর একটা কর্ণ, ঠিক আছে? বৃহত্তম যে কর্ণটা আছে আর কি। তাহলে এবার আমাদের কাজ কি? বিডিএফ ত্রিভুজ নিয়ে কাজ করা। তাই চলো বিডিএফ ত্রিভুজ নিয়ে কাজ করি। বিডিএফ ত্রিভুজ বলতো, এই ত্রিভুজের মধ্যে বিএফ সমান কত? বিএফ সমান এইচ সমান কত? 22.4 সেন্টিমিটার। ডিএফ সমান কত? ডিএফ সমান তোমার ডিসি প্লাস সিএফ। কত? ডিসি প্লাস সিএফ। এখন ডিসি এর ভ্যালু কত? 30 প্লাস সিএফ এর ভ্যালু কত বের করছে এখন? 13.2। এটা কত হয়? 43.2 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝছো এতটুকু? তাহলে শেষ এটা। এবার তোমার লাগবে কার ভ্যালু? বিডি এর ভ্যালু। এখন বলো তো বিডি এখানের মধ্যে কি? এই যে ত্রিভুজটা আছে তার অতিভুজ না? তাহলে আমরা কি বলতে পারি যে বিডি স্কোয়ার ইকুয়াল বিএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার, বলা যায়? অবশ্যই বলা যায়। সুতরাং বিডি সংখ্যা ধরো তো √অফ বিএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। তাহলে মানলো বসে দিই আমরা। বিএফ এর মান কত? বিএফ মান হচ্ছে 22.4 স্কোয়ার প্লাস ডিএফ এর ভ্যালু কত? 43.2 স্কোয়ার। তাহলে এবার দেখা ভ্যালুটা কত আসে? √অফ 22.4 স্কোয়ার প্লাস 43.2 স্কোয়ার। এটা আসতেছে আমাদের 8√37। কত? 8√37 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। আর সেই ম্যাটটা বুঝতে পারছো? দেখো আমরা এখানে কী কী কাজ করছি। শুরুতে হচ্ছে আমরা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করছি, সরি এডিসি ত্রিভুজ নিয়ে আমরা ক্ষেত্রফল বের করছি। এই ক্ষেত্রফলটাকে ব্যবহার করে আমরা এই সামান্তরিকের যে উচ্চতা আছে সেটা বের করছি। এই উচ্চতাটা কী করছি? আমরা বিসিএফ ত্রিভুজ নিয়ে কাজ করছি। বিসিএফ ত্রিভুজ থেকে আমরা সিএফ এর বের করছি। সিএফ এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি আমরা, তাহলে আমাদের বিডিসি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের প্রতিটা বাহু অতিভুজ বাদে বাকি যে বাহুগুলো আছে সেগুলোর ভ্যালু কিন্তু আমরা জানি। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাই আমরা অতিভুজে পিথাগোরাসের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করে অতিভুজের মান বের করে ফেলছি। আসে ব্যাপারটা পারবা। চলো নেক্সট পথে যাওয়া যাক। নেক্সট পথে আমাদেরকে বলছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? রম্বস, তো একটা রম্বস আঁকি আমরা। রম্বস কোনটা? রম্বস এটাই তো হবে। এটা রম্বস। রম্বসের পরিসীমা কত? এটা হচ্ছে আমাদের এ বি সি ডি। এটা একটা রম্বস। এই রম্বসের পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম যে কর্ণটা সেটা কত? 54 সেন্টিমিটার। তাহলে দেখি বোঝা যাচ্ছে যে এই যে কর্ণটা আছে এসি, এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের কত? 54 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 54 সেন্টিমিটার। এবার যে রম্বসটা আছে এই রম্বসে তোমার কী বের করতে বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাই রম্বসের ক্ষেত্রফল কেমন নির্ণয় করবা? তোমাকে রম্বসের যে পরিসীমা আছে সেই পরিসীমাটা দেওয়া আছে। পরিসীমা কত? 180। কত? 180 সেন্টিমিটার। এবার দেখো রম্বসের প্রপার্টি যখন পড়তেছিলাম তখন আমরা কি বলছিলাম? যে রম্বস হচ্ছে একটা বিশেষ ধরনের সামান্তরিক।
যার প্রতিটা বাহু কি সমান, যার প্রতিটা বাহু কি বলতো, প্রতিটা বাহু সমান। তাহলে এইডি বাহু কত, এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে রম্বসের প্রতিটা বাহু সমান। তাহলে এবার যে রম্বসের পরিসীমা কত, 4a হবে। তাহলে এর পরিসীমা কত বলতো, পরিসীমা হচ্ছে তোমার 4a। তাহলে প্রশ্ন মতো কি বলতো, 4a ইকুয়াল কি 180 না? সুতরাং এই সমান কত, 180/4। তাহলে 180/4, এটা হচ্ছে 45, কত, 45 সেন্টিমিটার। তাহলে রম্বসের বাহু কত, 45 সেন্টিমিটার। তাহলে এই সমান কত, 45 সেন্টিমিটার। এই সমান কত, 45 সেন্টিমিটার। এবার তোমাকে বলছে রম্বসের ক্ষেত্র নির্ণয় করতে, কি বলতে হবে, রম্বসের ক্ষেত্র নির্ণয় করতে বলছে। সো আমরা কি জানি যে রম্বসের যে কর্ণটা আছে, রম্বসের কর্ণ কী করে, রম্বসটাকে সমান দুইটা অংশে ভাগ করে। কী করে বলতো, সমান দুইটা অংশে ভাগ করে দেয়। তাহলে এখানে কী হচ্ছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এডিসি ত্রিভুজ, আর একটা কত, এসিবি ত্রিভুজ বা এবিসি ত্রিভুজ। তো আমরা যে কোনোভাবে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ওইটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তো এখানের মধ্যে আমাদের যে এই ডিসি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ডিসি ত্রিভুজের মধ্যে তুমি 3টা বাহুর দৈর্ঘ্য জানো। তো একটা ত্রিভুজের যদি 3টা বাহুর দৈর্ঘ্য তোমার জানা থাকে, তখন আমরা কোন সূত্র ইউজ করি বলো তো, অর্ধ পরিসীমার যে সূত্রটা আছে সেটা। তাহলে এখানে আমরা অর্ধ পরিসীমার যে সূত্র সেটা ইউজ করে কি ক্ষেত্রফল বের করতে পারি না? হ্যাঁ। তাহলে এ ডি সি ত্রিভুজে বলতে এই ত্রিভুজের মধ্যে এডি সমান কত, এডি সমান হচ্ছে 45 সেন্টিমিটার। ডিসি সমান কত বলো তো, সেম 45 সেন্টিমিটার। এসি সমান কত, এসি সমান হচ্ছে তোমার 54, হ্যাঁ 54 সেন্টিমিটার। তার মধ্যে পরিসীমা কত, সুতরাং পরিসীমা 2s ইকুয়াল, সরি, এডি প্লাস ডিসি প্লাস এসি। সুতরাং এস সমান কত, মানে অর্ধ পরিসীমা সমান কত বলো তো, অর্ধ পরিসীমা হচ্ছে এডি প্লাস ডিসি প্লাস সিএ ডিভাইড/2। এখন এডি এর ভ্যালু কত, 45 প্লাস 54/2। তো এটা কত আসে দেখো, এটা আসছে তোমাদের 72, কত, 72 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কী বের করছি বলো তো, এটা হচ্ছে এই যে সামান্তরিকটা আছে, সরি এই যে রম্বসটা আছে, রম্বসে একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা। এখন এই ডিসি ত্রিভুজে তুমি অর্ধ পরিসীমা জানো, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো না? হ্যাঁ। সুতরাং ক্ষেত্রফল সমান কী হবে বলো তো, √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু কত, s মাইনাস সি। s এর ভ্যালু কত, 72। তাহলে 72 মাইনাস এ মানে কত, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ মানে কত, 45, আর 72 মাইনাস 45, তারপর 72 মাইনাস কত, 54। তো এটা কী বের করতেছে বলো তো, এটা হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো √72 ইন্টু 72 মাইনাস 45 ইন্টু 72 মাইনাস 54, সেটা আসতেছে আমাদের 972। কত আসতেছে ভাইয়া, 972 সেন্টিমিটার স্কোয়ার। এখন এটা হচ্ছে একটা মানে রম্বসের যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কর্ণের কারণে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা কি বলছিলাম, কর্ণটা রম্বসটা কি করছে, সমান দুইটা অংশ ভাগ করে করছে। তাহলে আমরা একটা অংশের ক্ষেত্রফল পাইছি, সেটাকে যদি জাস্ট 2 দিয়ে গুণ করে দেয়, তাইলে কি আমরা রম্বসের ক্ষেত্রফল পাবো না? হ্যাঁ পাবো। সুতরাং রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল বলতো 2 ইন্টু কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি আমরা, এডিসি, এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল না? হ্যাঁ। তাই 2 ইন্টু এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, 972। তাই এটাকে 2 দিয়ে গুণ করে দাও।
2 ইন্টু 972, সেটা আসতেছে আমাদের 1944, কত 1944 সেন্টিমিটার স্কোয়ার, এটাই আনসার। ঠিক আছে, তো কনসেপ্টটা তোমাকে বোঝা লাগবে যে রম্বসের যেই কর্ণটা আছে, কর্ণটা কী করে, রম্বসটাকে সমান দুইটা অংশ ভাগ করে। সো সেখান থেকে আমরা বের করে ফেলছি আর কি। আচ্ছা, যদি এখানে তোমাকে বলতো যে রম্বসের যে অপর যে কর্ণটা আছে সেই কর্ণের দৈর্ঘ্য কত, তখন কী করতাম? সেম ম্যাথ, খুবই সহজ। ধরো, আচ্ছা এর অপর কর্ণ, আচ্ছা সরি এখানে তো বলা আছে এর অপর কর্ণ কত আমার তো ক্ষেত্র করছি। আর দেখো এখানে অপর কর্ণ দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে, তা চলো করি। আমি তো বলছি যে না, বলে নেই। তা দেখো, দেখো রম্বসের ক্ষেত্রে এদের যে ক্ষেত্রফলের সূত্র, আমরা আগে একটু অপর কর্ণটা দিয়ে দিই। ধরো অপর কর্ণ হচ্ছে এটা, তাহলে রম্বসের যে ক্ষেত্রফল, যদি তোমার কর্ণগুলো দেওয়া থাকে, ধরো এই এসি এসি কর্ণ যেটা আছে, এসি হচ্ছে তোমার D1 কর্ণ, তারপর বিডি, দেন হচ্ছে বিডি যেটা দেওয়া আছে, ধরো এটা হচ্ছে D2 কর্ণ। তাহলে রম্বসে যদি তোমাকে কর্ণ দেওয়া থাকে, কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকে, তবে সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু কর্ণগুলার গুণফল, তাই ঠিক আছে। তাইলে বিডি, তাহলে আমরা জানি, লিখি চলো, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কত বলতো, যদি তোমার কর্ণ দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু কর্ণগুলার গুণফল, তাহলে কত D1 D2। ক্লিয়ার? এতটুকু বুঝছো? এটা কখন, যদি তোমার কাছে রম্বসের যে দুইটা কর্ণ আছে সেই দুইটা কর্ণের দৈর্ঘ্য জানা থাকে। ঠিক আছে, এবার তুমি রম্বসের ক্ষেত্র কত বের করছো, 1940 না? হ্যাঁ, তাহলে কি আমরা প্রশ্নটা লিখতে পারি না যে হাফ ইন্টু D1 D2 ইকুয়াল তোমার 1940? বলা যায় না? অবশ্যই বলা যায়। এখন D1 কিন্তু তোমার জানা আছে, D1 কত, এসি, এসি তুমি জানো, ও লাগবে কার D2 এর ভ্যালু। তাহলে D2কে এক পাশে রেখে বাকি সবগুলো কোন নম্বর পাঠাই দাও, তাহলে D2 সঙ্গে কত লিখতে পারি আমরা, 1940 ইন্টু 2 ভাগ D1 না? হ্যাঁ, তাহলে 1940 ইন্টু 2, D1 এর ভ্যালু কত, D1 এর ভ্যালু হচ্ছে তোমার 54। তাহলে দেখো এটা কত, 1940 ইন্টু 2 ডিভাইডেড বাই 54, সেটা আসতেছে আমাদের 72, কত, 72 সেন্টিমিটার। তুমি যে 72 সেন্টিমিটার পাইছো, এটা কী পাইছো বলো তো? এটা হচ্ছে তোমার অপর কর্ণের দৈর্ঘ্য, এটাই আনসার। তো আমরা লিখি, সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য কত, 72 সেন্টিমিটার। আসলে একটা বুঝছো। সো এখানে হচ্ছে কনসেপ্টটা হচ্ছে তোমার ত্রিভুজ রিলেটেড। যারা এখানে ত্রিভুজের ক্লাসগুলো দেখো নেই তাদের কাছে এটা একটু কঠিন মনে হতে পারে, বাট যারা দেখছো আর কি তাদের জন্য তো ভালোই সহজ লাগছে। তো আমাদেরকে এখানে যে রম্বসটা আছে সে রম্বসের দুইটা কর্ণ, একটা কর্ণ দেওয়া আছে, এবং আমাদেরকে এর যে পরিসীমাটা আছে সেটা বলা আছে। এখন রম্বস হচ্ছে এটা বিশেষ ধরনের সামান্তরিক, যার প্রতিটা বাহু কি সমান, সমান্তর কিন্তু হবে না, কারণ প্রতিটা বাহু সমান্তর হলে ওইটা তো চতুর্ভুজই হবে না। চারটা বাহু ধরো সমানভাবে যাইতেছে, তাহলে এটা চতুর্ভুজ হবে না। তাহলে এটা হচ্ছে তোমার সবগুলো বাহু কী হবে, সমান্তর, সমান হবে। তাহলে আমরা জানি কি, যে কোনো যদি ত্রিভুজ যে কোনো ধরনের জ্যামিতিক চিত্র যদি তোমার কাছে দেওয়া থাকে, তার পরিসীমা হবে তার যতগুলো বাহু আছে সেই বাহুর যোগফল। এখন রম্বসের যেহেতু প্রতিটা বাহু সমান, তাহলে প্রতিটা বাহুর যোগফল কত, 4a। আমরা ধরছি এর বাহুগুলো হচ্ছে a, তাই বলতে পারি না 4a ইকুয়াল 180। কেমনে? বিকজ তোমাকে রম্বসের পরিসীমা দেওয়া আছে 180, সেখান থেকে আমরা রম্বসের যে বাহুটা আছে, বাহুর দৈর্ঘ্য সেটা বের করছি, এটা কত, 45 সেন্টিমিটার। এখন আমরা কী করছি, কর্ণ রাখছি একটা, দেওয়া আছে তোমার কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ এসি 54 সেন্টিমিটার। এখন আমরা কি জানি বলতো, রম্বসের মধ্যে যে কর্ণটা আছে এই কর্ণটা কী করে, রম্বসটাকে সমান দুইটা অংশ ভাগ করে। এখন যেহেতু সমান দুইটা অংশ ভাগ করে ফেলছে, তাহলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এডিসি ত্রিভুজ আর একটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তাহলে তুমি যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পুরো রম্বসের ক্ষেত্রফলটা তুমি বের করে ফেলতেছো না? হ্যাঁ, তো এই জন্য আমরা কি করছি, এডিসি ত্রিভুজ নিয়ে কাজ করছি।
এখন এডিসি ত্রিভুজে তুমি 3টা বাহু জানো, তো সেই আবার 16.1 ব্যাক করছি আমরা। ওইখানে আমরা বলছি যে যদি একটা ত্রিভুজের 3টা বাহু জানা থাকে তখন আমরা অর্ধ পরিসীমার যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করি। তা আমরা কি করছি এখানে সেটা অ্যাপ্লাই করছি। এটা কত? পরিসীমা বের করছি, পরিসীমা থেকে আমরা অর্ধ পরিসীমা বের করছি। এই অর্ধ পরিসীমা ব্যবহার করে আমরা যে ক্ষেত্রফল যে সূত্রটা আছে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, সেই সূত্রটা দিয়ে আমরা কি করছি ক্ষেত্রফল বের করছি। এখন এটা হচ্ছে রম্বসের 2টা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যেহেতু ত্রিভুজ 2টাই সমান, তাহলে আমরা কি বলছি রম্বসের ক্ষেত্রফল কী হবে 2 মাল্টিপ্লাই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। সেই জন্য আমরা কিছু 2কে গুণ করে দিয়েছি ওই এইডিসি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে। তখন আমরা যে রম্বসটা আছে ABCD রম্বস, এই রম্বসের ক্ষেত্রফল পাইছি। সো এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তোমাকে এটা অর্ধেক পার্ট শেষ। দ্বিতীয়ত তোমাকে বলছে এর অপর কোণ নির্ণয় করো। এখন বইতে দেখবা যে রম্বসের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমাকে একটা উপায় দেওয়া আছে, সেটা হচ্ছে যে এর যদি 2টা কর্ণ দেওয়া থাকে তখন। তো রম্বসের যদি তোমাকে 2টা কর্ণ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ 2টার গুণফল। তো আমরা তো রম্বসের ক্ষেত্রফলটা জানি, সো সেটা ব্যবহার করে আমি কি লিখছি, এই যে ক্ষেত্রফলটা ইকুয়াল হাফ ইন্টু d1 d2। এখানে d1 হচ্ছে প্রথম কর্ণটা, d2 হচ্ছে দ্বিতীয় কর্ণটা। সো এখানে ব্যবহার করে আমরা যে d2 মানে দ্বিতীয় যে কর্ণটা আছে সেটার ভ্যালুটা বের করছি। তো আসলে আমি একটা বুঝতে পারছো। এখন d2 হচ্ছে কি তোমার অপর যে কর্ণ সেটা, যেটা আমাদের প্রশ্ন চাইছে। তো এখানে আনসার 2টা, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে এই যে এটা কি বের করছে এই কর্ণ, এই কর্ণ এটা। তো এখানে আনসার লিখে দাও। আসলে একটা বুঝতে পারছো। তো চলো নেক্সট পেজে যাওয়া যায়। নেক্সটে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু 2টার দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু 2টার দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি এখানে। তো চলো আমরা ট্রাপিজিয়াম আঁকি। এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে, এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু 2টার দৈর্ঘ্যের অন্তর। তো দেখ আমরা একটা ট্রাপিজিয়াম আঁকি হচ্ছে A B C D। তাহলে A B C D এটা ট্রাপিজিয়াম দেওয়া আছে। এই যে 2টা বাহু সমান্তরাল আছে, তাহলে সমান্তরাল কত হতো AB এবং DC না? হ্যাঁ, ধরো AB এর মান হচ্ছে A, DC এর মান হচ্ছে B। এদের দৈর্ঘ্যের অন্তর কত? 8 সেন্টিমিটার। তার মানে কত? A মাইনাস B ইকুয়াল কত বলো তো? 8 সেন্টিমিটার। এদের লম্ব দূরত্ব কত? 24 সেন্টিমিটার। তাহলে লম্ব দূরত্ব দিয়ে দিই, এটা হচ্ছে লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। কত? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু 2টা বর্গ কি বলছে বাহু 2টার দৈর্ঘ্য নির্ণয় করো। এবার তোমাকে এখানে ট্রাপিজিয়ামের, আমি যখন ট্রাপিজিয়াম পড়াইছিলাম তখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা সেটা খুব সুন্দরভাবে ডিরাইভ করছি। তো তুমি যদি ওই ক্লাসটা না দেখে থাকো তাহলে ভাই আসলেই তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বললো আমাদেরকে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু যে 2টা বাহু সমান্তরাল তাদের দৈর্ঘ্যের যোগফল ইন্টু তাদের যে মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বর গুণফল। তাহলে এখানে এদের বাহু 2টা কত? AB সমান A, ডি তারপর DC সমান কত? B। তাহলে এই যে 24 সেন্টিমিটার কি বলতো তাদের মধ্যবর্তী দূরত্ব না? এটা ধরলাম H, এটা তোমার প্রশ্নে কিন্তু দেওয়া আছে। এখন আমাদেরকে লাগবে কি? আমাদেরকে লাগবে হচ্ছে বাহু 2টার মান বের করতে। এখন আমরা কি জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল AB পাইছি। দেখো আমরা জানি কি, যদি লিখি আমরা জানি এটা কি লিখছি আমরা জানি কি বলতো, ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি বলতো? হাফ ইন্টু যে 2টা বাহু সমান্তরাল তাদের যোগফল। তাহলে বাহু 2টা কোন সমান্তরাল? A প্লাস B। তাহলে A প্লাস B ইন্টু এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটার গুণফল। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? H। তাই তাকে দিয়ে গুণ করে দাও H। এবার তোমাকে কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা কত? 312 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখছি এখানে জায়গায় আমরা কত বসাতে পারি? 312। তাহলে বসাই দাও 312 ইকুয়াল হাফ ইন্টু A প্লাস B ইন্টু উচ্চতা বা দূরত্ব। তো দূরত্ব কত? 24। সুতরাং
এ প্লাস বি সমান কত বলো তো? 312 ইন্টু 2 ভাগ কত? 24। তো এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, তাহলে দেখ কত আসে। তাহলে 312 ইন্টু 2 ভাগ হচ্ছে কত? 24। তো এটার ভ্যালু হচ্ছে 26। কত? 26 সেন্টিমিটার। তোমাকে এ এবং বি এর ভ্যালু দেওয়া আছে। আমরা একটা ভুল করতেছি, দেখো তো কীরকম ভুল। আমরা যে এখানে এ মাইনাস বি সমান 8 লিখলাম, এটা দেখে কি কোনোভাবে বোঝা যায় যে এখানে এ বড় বি ছোটো? না। তো আমি ভুল লিখছি, উল্টা লিখছি না, এটা হ্যাঁ উল্টা লিখছি। তো তো তুমি একটা কাজ করো, কী করবা, এটাকে আমরা বি দিই, এটাকে বি দাও, এটাকে এ দাও, এটা হচ্ছে বি, হচ্ছে এ। এবার ঠিক আছে, কারণ খালি চোখে দেখতেছি তো এটা হচ্ছে মানে এ তো বড়ই লাগতেছে, বি তো ছোটো লাগতেছে। আমরা তিন লিখছি কি এ মাইনাস বি আগে যেমন লিখতাম, তাহলে তখন তো মানে এ তো ছোটো হয়ে গেছে, ছোটো হয়ে যাচ্ছে, তাই না? এখন ঠিক আছে, এখন এ মাইনাস বি লিখলাম 8 সেন্টিমিটার, এখন ভালো দেখাচ্ছে। তোমার কাছে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, তো এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এটাকে এ প্লাস বি, এই জায়গাটা 2 নং সমীকরণ। তাহলে দেখো তো তোমার এখানে এইটা হচ্ছে মাইনাস বি, এটা হচ্ছে প্লাস বি। তুমি যদি 1 এবং 2 যোগ করে দাও, তাহলে এই বি বি চলে যাচ্ছে, থাকতেছে কি শুধু এ। তাহলে আমরা কি করি, একের সাথে 2 যোগ করে দিই, 1 প্লাস 2। তাহলে এখানে কত? এ মাইনাস বি প্লাস কত? এ প্লাস বি ইকুয়াল কত? 8 প্লাস 26। সো এখান থেকে বি কাটা, থাকতে কত? টোয়াইসে এগুলো তো 28 সাথে 26 যোগ করলে কত? 34 না 34। সুতরাং এই সমান কত? 17 সেন্টিমিটার। পারছো? তাহলে এর ভ্যালু কত পাইছি আমরা? 17 সেন্টিমিটার পাইছি। ঠিক আছে, তার যোগ করে দিছি, পেয়ে গেছি। এবার তোমাকে বি এর ভ্যালু বের করা লাগবে। এখন তুমি এর ভ্যালু 1 নং অথবা 2 নং যে কোনো একটা বসাইলে তুমি বি এর ভ্যালু পেয়ে যাবা। সো আমরা কি করি, এর ভ্যালু 2 নং এ বসাই, লিখি এ এর মান 2 নং এ বসিয়ে পাই। তো 2 নং সমান কি ছিল আমাদের? এ প্লাস বি। এ প্লাস বি কত বলো তো? 26। এখানে এর মান কত? 17। তাহলে 17 প্লাস বি কত? 26। সুতরাং বি সমান কত? 26 মাইনাস 17। তাহলে 26 থেকে 70 চলে গেলে কত? মেবি এটা 8, মেবি 26 মাইনাস 17, সো এটা 9 সেন্টিমিটার। বুঝছো ম্যাথ? এটা আসেই পারবা, খুবই সহজ ছিল ম্যাথ এটা। এই প্রশ্নে আমাদেরকে বলা আছে যে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার, এবং অপর বাহু দুইটার দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তবে সেক্ষেত্রে তোমার যে ট্রাপিজিয়ামটা দেওয়া আছে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তো সবার আগে আমরা একটা ট্রাপিজিয়াম এঁকে ফেলি। আমাদের প্রথম কাজ হচ্ছে ট্রাপিজিয়াম আঁকা। তাহলে এই যে ট্রাপিজিয়ামটা আঁকছি, এর দুইটা সমান্তরাল বাহু আছে। সমান্তরাল, তার আগে দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের এ বি সি ডি ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহু দুইটা আছে, তাহলে এখানে সমান্তরাল বাহুকে এ বি এবং ডিসি, এদের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এ বি কত বলো তো? এ বি ধরো এটা হচ্ছে 11 সেন্টিমিটার। ডিসি কত বলো তো? এটা হচ্ছে আমাদের 31 সেন্টিমিটার। এতটুকু বুঝলা? হ্যাঁ। তো তারপর আমাদেরকে বলছে যে অপর যে দুইটা বাহু আছে তাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার এবং এটা কত? এটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। ক্লিয়ার? এতটুকু বুঝছো? এতটুকু আশা করি এতটুকু তোমার ক্লিয়ার। তো এবার কি করবা? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে, আমি লিখি, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ট্রাপিজিয়ামের যে দুইটা বাহু সমান্তরাল তাদের যোগফল। তাহলে এ বি প্লাস কত? ডিসি ইন্টু এদের মধ্যবর্তী যে দূরত্ব, ধরো এই মানে এই যে সমান্তরাল বাহুগুলো আছে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও ধরলাম আমরা এইচ। কত ভাই? এটা হচ্ছে এইচ। এটা ধরলাম এটা হচ্ছে এইচ। তাহলে এটা কত? এইচ। এবার তুমি এ বি জানো, ডিসি জানো, বাট এইচ জানো না।
এবি এবং ডিসি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা তোমার জানা নেই, প্রশ্ন বলো নেই। তো এখন আমরা কি করব, আমাদের কি করার আছে? তো সবার আগে আমরা কি করব, এ থেকে ডিসি এর উপরে লম্ব আঁকবো। এ থেকে ডিসি এর উপরে লম্ব আঁকলাম। তারপর কি করব, আমরা বি থেকে ডিসি এর উপর আটটা লম্ব আঁকবো। ধরো এটা হচ্ছে তোমার ই বিন্দু ছেদ করছে এবং এটা হচ্ছে আমাদের এফ বিন্দু ছেদ করছে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। তাহলে ইএফ বলতো, ইএফ দূরত্ব কত? ইএফ একটু ওয়েট। তাহলে বলো তো ইএফ কি কত হবে? তুমি যেই মতো লম্ব আঁকছো, দেখো এ থেকে লম্ব আঁকছো এর ডিসির উপর, বি থেকেও লম্ব আঁকছো, তো যেহেতু তুমি দুইটা লম্ব আঁকছো তার মানে এ বি এর যতটুকু দূরত্ব ইএফ এর ঠিক ততটুকু দূরত্ব হবে। তাহলে ইএফ কত বলো তো? ইএফ হচ্ছে তোমার 11 সেন্টিমিটার। তাহলে ইএফ কত ভাইয়া বলো তো? এখানে ইএফ হচ্ছে তোমার 11 সেন্টিমিটার। এখন ইএফ যদি 11 সেন্টিমিটার হয় তাহলে ডিই কত? ধরো এটা হচ্ছে আমাদের এক্স সেন্টিমিটার, তাহলে এটা কত বলো তো? এফসি। এফসি তোমার 31 মাইনাস 11 মাইনাস এক্স না, এটা কত হয়? 20 মাইনাস এক্স সেন্টিমিটার। বুঝছো এতটুকু? আসলে এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। তো এখন বাকিটা কি করবো? হ্যাঁ, বাকিটা কীভাবে আগানো যায়? তুমি কি বের করছো? কিছুই বের করো নাই। তাহলে আমাদের এখানে যে এডিই ত্রিভুজটা আছে এটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ ভাই, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বলতো উচ্চতা কত? এই এই উচ্চতাটা কি জানো? না। আবার বিএফ যে সমকোণী ত্রিভুজটা আছে সেটার উচ্চতা কত? সরি, বিএফসি যে সমকোণী ত্রিভুজটা আছে তার উচ্চতা কত? বিএফ। তাহলে আমরা যদি এডিই ত্রিভুজটা এবং বিএফসি ত্রিভুজ দুইটা নিয়ে কাজ করি এবং এখানে বলতো এই এবং বিএফ দুইটাই কি সমান না? হ্যাঁ। তাহলে তাদের বর্গগুলো কি সমান হবে না? অবশ্যই হবে। তাহলে আমরা ত্রিভুজ এডিই নিয়ে আগে কাজ করি। তাহলে দেখো, ত্রিভুজ এ ডি ই এ, এই ত্রিভুজের মধ্যে বলো ত্রিভুজ কত বলো তো? 10 সেন্টিমিটার। তাইলে আমি লিখতে পারি না এডি স্কোয়ার ইকুয়াল, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। হ্যাঁ, সুতরাং এই সমান কত বলো তো? এই সমান তোমার এডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ক্লিয়ার? এবার বিএফসি ত্রিভুজে তুমি কি পাবা? বিএফসি ত্রিভুজে বলো তো বিসি স্কোয়ার ইকুয়াল সিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার না? হ্যাঁ। সুতরাং বিএফ সমান কি বলো তো? বিএফ সমান হচ্ছে তোমার বিসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। এখন এই যে ট্রাপিজিয়ামের মধ্যে এ বি বাহু এবং ডিসি বাহুর দূরত্ব কত? এই দূরত্ব হচ্ছে এইচ। এখন আমরা যখন এ এবং বি থেকে ডিসির উপর লম্ব আঁকলাম ওইটাই কি দূরত্ব নির্দেশ করতেছে না? হ্যাঁ। তাহলে একই ট্রাপিজিয়ামে দুইটা দূরত্ব তুমি পাবা? কখনোই না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না এ ই সমান বি এফ? বলা যায়, অবশ্যই বলা যায়। তাহলে এ ই সমান কি বলতো? বিএফ। এখন তুমি এ ই সমান কি পাইছো? এ ই সমান পাইছো রুট ওভার অফ এ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। বিএফ সমান কি পাইছো? বিসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। আশা করি এতটুকু বুঝছো। তো এতটুকু যদি বুঝে থাকে এবার আমরা কী করবো? দুটোকে বড় করে দিই, তাহলে বড়গুলি রুটগুলো চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলো তো? এ ডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। এবার এডি এর ভ্যালু কত? এডি এর ভ্যালু তোমার 10, তাই এটা হচ্ছে 10 স্কোয়ার মাইনাস ডিই কত? এটাকে আমরা কত ধরছিলাম? এক্স সেন্টিমিটার, তাই এটা কত হবে? এক্স স্কোয়ার ইকুয়াল বিসিকে আমরা কত ধরছিলাম বলো তো? দেওয়া আছে এখানে কত? 12, তাহলে 12 স্কোয়ার মাইনাস সিএফ কত বলো তো? সিএফ বাই এফসি কত বের করছে? 20 মাইনাস এক্স, তাহলে কত হবে? 20 মাইনাস এক্স তারপরে স্কোয়ার।
তো 10k স্কোয়ার হলো তো 100 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত 144 মাইনাস, এখন এটা কার সূত্র বলছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কত হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হওয়ার কথা, এখন এখানে মাইনাস আছে তাহলে মাইনাস কত এক্স স্কোয়ার। জিনিসটা বুঝছো আশা করি। কেমন হয়েছে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এখানে যখন আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতেছি, সামনে যেহেতু মাইনাস গুণাকার আছে, তাহলে ভিতরে যতগুলো সাইন থাকবে সবগুলো সাইন কি চেঞ্জ হয়ে যাবে না, মাইনাস প্লাসে যাবে, প্লাস মাইনাসে যাবে। তো এই কারণে আমরা কি লিখলাম মাইনাস এক্স স্কোয়ার। এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তবে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি 100 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 144 প্লাস 20 স্কোয়ার মাইনাস 40x প্লাস এক্স স্কোয়ার কত 0। সো উভয় পাশ থেকে কী হচ্ছে এক্স স্কোয়ার চলে যাচ্ছে। সো এবার যে সংখ্যাগুলো থাকে সংখ্যাগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে একটা ভ্যালু পাবো, দেখি ক্যালকুলেশন করে দেখি কি কত পাই। তাহলে 100 মাইনাস 100 বিয়োগ মাইনাস 144 প্লাস 20 স্কোয়ার, সেটা আসছে তোমার 356, পজিটিভ আসছে কত 356 মাইনাস 40x কত 0। সুতরাং এক্স কত বলো তো 356 ডিভাইড বাই 40 না, হ্যাঁ, তাহলে ভাগ 40। সো এটা আসছে আমাদের 8.9, 8.9, 9 কেন আস নেই, 9 আসলে সুন্দর লাগতো এটাকে 8.9 দেওয়া লাগলো, আচ্ছা যেটাই আসুক না, তাহলে এটা কত আসছে 8.9, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 8.9 সেন্টিমিটার। তাহলে তুমি এক্সের ভ্যালু পাই গেছো। এখন এখানে এক্স কী ছিল বলো তো, যে ত্রিভুজগুলো আমরা উৎপন্ন করছিলাম সেই ত্রিভুজের ভূমি ছিল না, হ্যাঁ। তাহলে এখন তুমি কি কি জানো ADE ত্রিভুজের ভূমি জানো, অতিভুজ জানো, তাহলে তুমি কি লম্ব বের করতে পারবা না AE? অবশ্যই পারবা। তো আমরা যদি এখান থেকে দেখি AE সমান কত লিখছিলাম √AD স্কয়ার মাইনাস DE স্কয়ার, DE সমান কত এক্স। এখন প্রশ্ন হচ্ছে আমরা AE কেন বের করবো, তাহলে দেখো ভাইয়া তুমি যদি AE বের করো, AE কি ছিল বলো তো, এ থেকে ডিসির উপর লম্ব না, আর যেটা তুমি লম্ব আঁকছো ওইটাই কি তোমার AB এবং DC বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করতেছে না, হ্যাঁ। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তুমি একটা সূত্রই জানো, সেটা হচ্ছে যে ট্রাপিজিয়ামে থাকবে তার যে দুইটা বাহু সমান্তরাল তাদের যোগফল মাল্টিপ্লাইড বাই তাদের মধ্যবর্তী যে দূরত্ব ইনটু হাফ। তো এখন তুমি এক্সের ভ্যালু জানো। সো আমরা যদি এই সমান কত পেয়েছিলাম AD স্কয়ার না, হ্যাঁ, তাই আমি যদি লিখি যে এই সমান কী পেয়েছি আমরা √AD স্কয়ার মাইনাস কত এটা DE হবে DE স্কোয়ার। AD এর ভ্যালু কত বলো তো, AD বলেছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস DE কত এক্স, এন্ড এক্স এর ভ্যালু কত 8.9, তাহলে 8.9 তার উপরে স্কোয়ার। সো এটা ডাইরেক্ট তুমি বের করে ফেলতে পারো। সো আমরা যদি লিখি তাহলে 10 স্কোয়ার মাইনাস 8.9 তার উপরে স্কোয়ার, সেটা এটা তো √10 চলে আসতেছে, এটা আসতেছে আমাদের কাছে 4.56, কত আসতেছে এটা 4.56 সেন্টিমিটার। তাহলে তুমি এখন এই যে ট্রাপিজিয়ামটা আছে, ট্রাপিজিয়াম যেটা সমান্তরাল বাহু জানো, এবং এই যে সমান্তরাল বাহুটা আছে তাদের মধ্যবর্তী দূরত্ব সেটার মান জানো তুমি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবা। সুতরাং ক্ষেত্রফল কি বলো তো, হাফ ইন্টু AB প্লাস DC ইন্টু কত এই, তাহলে হাফের জায়গায় হাফ ইন্টু AB কত 11 প্লাস DC কত 31 ইন্টু AE কত বের করছে 4.56। সো এটা দেখো কত আসে, যেটা আমাদের উত্তর সেটা বের হয়ে আসবে। তো 4.56 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে 11 প্লাস 31, সো এটা আসতেছে আমাদের কাছে 95.76। কত আসছে এটা 95.76 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। আসলে ম্যাথটা বুঝতে পারছো, ম্যাথটা সহজ ছিল, জাস্ট আমরা দূরত্বটা বের করে ফেলতে পারলে ম্যাথটা ইজিলি মেলানো যাচ্ছিল। সো আই হোপ ম্যাথটা বুঝতে পারছো। তো চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়। নেক্সট ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাস্ট ম্যাথ, এবং এই ম্যাথটা করলে আশা করা যায়
যে তোমার এই অধ্যায়টা কমপ্লিট, মানে 16.2, হ্যাঁ 16.2 কমপ্লিট। দেন আমরা হচ্ছে 16.3 শুরু করব। এখন অলরেডি কিন্তু আমাদের এইটা নিয়ে এটা 5 নাম্বার লেকচার। সো লেকচার সঙ্গে কিন্তু বাড়তে আসে, লেকচার কিন্তু কমতেছে না, লেকচার সংখ্যা আরও বাড়বে সামনে, কারণ অধ্যায়টা অ্যাকচুয়ালি বড়। এবং আমি চাচ্ছি না যে তোমাদের এখানে কোনো ম্যাথ গ্যাপ রেখে দেওয়ার জন্য, যেটা তোমরা অ্যাকচুয়ালি পরে সাফার করবো, বুঝছো? তো প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে একটি আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ বরাবর 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর একটা রাস্তা আছে। উপরে তথ্যটি চিত্রের মাধ্যমে সংক্ষিপ্ত বর্ণনা দাও। সেটা তুমি চিত্র আঁকবা, যেমন আমরা দেখেন এটা অলরেডি আঁকা আছে। এই চিত্রটা আঁকার পর তুমি যে কথাগুলো এখানে লেখা আছে এগুলো নিজের মতো বাংলা ভাষায় লিখে দিবা আর কি, বুঝছো? খ নাম্বারটা ইম্পর্টেন্ট। খতে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে। রাস্তার ক্ষেত্রফল কোনটা বলো তো? আমরা একটা কি আঁকছি, আয়ত আঁকছি। এই আয়তটা কত? আয়তের দৈর্ঘ্য হচ্ছে কত? 150 মিটার এবং প্রস্থ হচ্ছে 100 মিটার। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের এ বি সি ডি আয়ত, যার দৈর্ঘ্য কত? 150 মিটার। তার মানে এ বি কত? এ বি হচ্ছে আমাদের 150 মিটার। এডি কত? এডি হচ্ছে 100 মিটার, যেহেতু প্রস্থ বলা আছে 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য তার ঠিক মাছ দিয়ে 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া বলতে গেলে আমরা একটা রাস্তা আঁকলাম। দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তাটা আছে না, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যটা দেখো আমি যে একটু তীক্ষ্ণ দিয়ে দেখাই। দেখো দৈর্ঘ্যটা কি নিচের দিকে আছে না, রাস্তাটাও কি নিচের দিকে গেছে না এটা, হ্যাঁ এই রাস্তা নিচের দিকে গেছে। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা আছে, দৈর্ঘ্য বরাবর তুমি চিন্তা করো, দৈর্ঘ্য বরাবর রাস্তাটা আছে। রাস্তার চওড়া কত? কতটুকু চওড়া রাস্তা? 3 মিটার। তাহলে এটা কত? 3 মিটার। আবার বলো তো এটা রাস্তাটা কি দৈর্ঘ্য বরাবর গেছে না? সরি, এটা দেখো আমরা ভুল বলছি তো। এ থেকে ডি এর দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে প্রস্থ বরাবর রাস্তা এটা। তো প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে তার দৈর্ঘ্য, তার ব্যাস কত? 3 মিটার। রাস্তাটা ব্যাস কত? 3 মিটার বলা আছে ভাই। বা চওড়া কত এটা বলা যেতে পারে, চওড়া কত? 3 মিটার। আবার এটা কি দৈর্ঘ্য বরাবর রাস্তাটা গেছে না? দেখো তো রাস্তাটা কি দৈর্ঘ্য বরাবর মুভ করছে না? হ্যাঁ, সেক্ষেত্রেও এটার চওড়া কত মিটার? 3 মিটার। বুঝছি, এতটুকু ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে কেমনে করবো ম্যাথটা কেমনে করবো? রাস্তার ক্ষেত্র কতটুকু পর্যন্ত আছে বলো তো? রাস্তার ক্ষেত্র কি এইখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে না? সো রাস্তার ক্ষেত্রফল কিন্তু এখানে দুইটা না, দুইটা রাস্তার ক্ষেত্রফল। হ্যাঁ অবশ্যই ভাই, দুইটা রাস্তার ক্ষেত্রফল। বের করবা কেমনি? দেখো যে রাস্তাটা দৈর্ঘ্য বরাবর গেছে আমরা আগে সেটা নিয়ে কাজ করব, তারপর যে রাস্তাটা প্রস্থ বরাবর আসছে সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তা আমাদের প্রথম ম্যাথ হচ্ছে খ নাম্বার। দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা গেছে আমরা আগে সেটা নিয়ে কাজ করি। তো এই দৈর্ঘ্য বরাবর লিখে আগে, দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর কোন রাস্তাটা গেছে বলো তো? এটা না, ডান দিকে, হ্যাঁ। এই রাস্তাটার দৈর্ঘ্য কত? দেখো এই যে 3 মিটার, এই 3 মিটার তো রাস্তার দৈর্ঘ্য না, এটা তো রাস্তার প্রস্থ। রাস্তা কতটুকু চওড়া, এত রাস্তার প্রস্থ, তাই না? তো দৈর্ঘ্য বরাবর আমরা যে রাস্তা চিন্তা করি সেক্ষেত্রে রাস্তার প্রস্থ কত? রাস্তার প্রস্থ 3 মিটার না বলো তো ভাই? রাস্তার প্রস্থ দেখো, রাস্তা তোমার দৈর্ঘ্য বরাবর গেছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট রাস্তাটার দৈর্ঘ্যই 3 মিটার। তোমাকে বলা আছে রাস্তার চওড়া 3 মিটার, মানে কি রাস্তার প্রস্থ বরাবর ঠিক 3 মিটার চওড়া, তাই না? তো রাস্তার প্রস্থ কত? 3 মিটার। এখন রাস্তা ঠিক কতটুকু পর্যন্ত বিস্তৃত বলো তো? দৈর্ঘ্য বরাবর না, সে পুরো দৈর্ঘ্য যতটুকু দূরত্ব গেছে রাস্তাটাও কি ঠিক ততটুকু দূরত্বে গেছে না? তাহলে কি আমরা বলতে পারি না রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এবার 150 মিটার দৈর্ঘ্য বরাবর? দেখো আমরা কি কি লিখছি, দৈর্ঘ্য বরাবর না? তো শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? দৈর্ঘ্যের সমপরিমাণ না? হ্যাঁ, তবে সেক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য কত বলো তো? 150 মিটার। তাহলে আমরা কি বলতে পারি? রাস্তার দৈর্ঘ্য গেল কত? 150 মিটার। সুতরাং এই যে দৈর্ঘ্য বরাবর আছে, এই দৈর্ঘ্য বরাবর রাস্তা যেটা আছে ওর ক্ষেত্রফল কত? সুতরাং দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? দেখো যে রাস্তাটা আমরা রাখছি এটা কি একটা আয়তের মতো না, যার প্রস্থ আছে দৈর্ঘ্য আছে? হ্যাঁ ভাই, এটা দেখতেই তো আয়তের মতো লাগতেছে, তাই না? আয়ত। তো আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য মাল্টিপ্লাই বাই প্রস্থ।
তো এটার দৈর্ঘ্য কত? 150 মিটার। প্রস্থ কত? 3 মিটার। তাহলে এই যে রাস্তাটা আছে, রাস্তাটা কি কাইন্ড অফ আয়ত না? অবশ্যই। তাহলে আমরা যদি ক্ষেত্র বের করতে চাই তাহলে কার সূত্র ইউজ করবো? আয়তের সূত্র। তো সেখানে কি বলতে পারি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 150, প্রস্থ কত? 3 মিটার। তাহলে এটা কত? 450 মেবি, 450 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা বুঝছো? হ্যাঁ। এরপর আসলে যেই রাস্তাটা তোমার প্রস্থ দিক বরাবর আসছে, তাহলে এবার আমরা প্রস্থ বরাবর যে রাস্তাটা গেছে সেটা নিয়ে কাজ করি। প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে বলতো, সেই রাস্তার প্রস্থ কি 3 মিটার না? প্রস্থ বরাবর আসতে বলতে গেলে দেখো, উপর থেকে নিচের দিকে যে রাস্তাটা নামছে তার প্রস্থ কত? 3 মিটার না? সে চওড়া 3 মিটার, তাহলে তার প্রস্থ 3 মিটার না? হ্যাঁ। তাহলে রাস্তার প্রস্থ কত? 3 মিটার। এবার রাস্তাটা ঠিক কতটুকু দূরত্ব পর্যন্ত আসছে বলো তো? 100 মিটার পর্যন্ত না? এই 100 মিটার পর্যন্তই কি রাস্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত অতিক্রম করছে না? হ্যাঁ। তাহলে সেটা কি রাস্তার দৈর্ঘ্য না? অবশ্যই রাস্তার দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য কত? রাস্তার দৈর্ঘ্য, এক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য কত বলো তো? 100 মিটার। বুঝছো? ক্লিয়ার এতটুকু? এবার এই রাস্তাটাও কি ঠিক আয়ত না একটা? হ্যাঁ, এটাও তো আয়ত ব্যয়। তাহলে এটা যদি আয়ত হয় তাহলে কি আমরা এর ক্ষেত্রফল আয়ত নির্ণয়ের সূত্র দিয়ে করতে পারি না? অবশ্যই। সুতরাং কত হবে বলো তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লিখো আবার, কত হবে? দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই প্রস্থ। তো দৈর্ঘ্য কত এখানে? দৈর্ঘ্য তো 100 মিটার, ইন্টু প্রস্থ কত? এটা 3 মিটার। তাহলে কত আসে আমাদের? 300 মিটার স্কোয়ার। সরি, মিটার না, স্কোয়ার, 300 মিটার স্কোয়ার। এবার তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে। তো তুমি কি করছো? প্রথমে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা গেছে তার ক্ষেত্রফল নির্ণয় করছো, তারপর প্রস্থ বরাবর যে রাস্তাটা গেছে তার ক্ষেত্রফল নির্ণয় করছো। এখন আমি যদি এই দুটাকে যোগ করি তাহলে উত্তর আসার কথা না? না, এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা বলো তো? আচ্ছা, তুমি যখন রাস্তার দৈর্ঘ্য নির্ণয় করতে গেছো, সরি রাস্তার দৈর্ঘ্য বরাবর যে ক্ষেত্র নির্ণয় করতে গেছিল, মাঝখানে যে ক্রস লাইনটা আছে দেখো তো, এই একটা জায়গা আমি যদি দেখাই, এই জায়গাটা দৈর্ঘ্যের কারণে কি একবার তুমি ক্ষেত্র অলরেডি বের করছো না? হ্যাঁ। প্রস্থ বরাবর কি এই জায়গাটা আরেকবার পড়ছে না? অবশ্যই। তুমি তখনও তো এই জায়গাটা ক্ষেত্রফল বের করছো, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কি ঠিক 2বার বের করা হয়েছে না? হ্যাঁ, 2বার বের করা হয়েছে। তাহলে তুমি যদি 2বার বের করে যোগ করে দাও, তাহলে এক্সট্রা রাস্তাটা আসতেছে কার থেকে? ওই রাস্তাটা কোত্থেকে তুমি পাইছো? তুমি কি আছে অলরেডি এক্সিস্ট করে না? তুমি দৈর্ঘ্য বরাবর যখন ক্ষেত্র নির্ণয় করতে গেছো তখন একবার এটা বের করছো, তখন মানা যায়। আর তুমি যখন প্রস্থ বরাবর আবার নির্ণয় করতে গেছো, তুমি ঠিক সেম রাস্তার উপর দিয়ে গেছো, তো ওই রাস্তার ক্ষেত্রফল তুমি অলরেডি বের করে আনছো, তাই না? অলরেডি তোমার বের করা আছে, তো তুমি কি করছো? আবার এক্সট্রা করে বের করছো। এখন তোমার বলছে রাস্তার ক্ষেত্র নির্ণয় করতে। এখন তুমি যদি এই অবস্থায় ডাইরেক্ট যোগ করে দাও, তাহলে মাঝখানে যে ক্ষেত্রফলটা আছে, যেটা দুইটা রাস্তার মধ্যে মাঝখানে পড়ছে, ওই ক্ষেত্রটা 2বার আসবে। এখন আমরা তো চাই না 2বার আসুক, আমরা কয়বার চাই? আমরা চাই 1বার আসুক। তো কী করতে হবে? মাঝখানে যেটা আছে সেটা একবার বিয়োগ করে দিতে হবে। তো আমরা যদি মাঝখানে ক্ষেত্রফলটা একবার বিয়োগ করে দিই, তাইলে আমাদের কি হবে? উত্তরটা চলে আসতেছে। ঠিক আছে, এবার মাঝখানে একটা ক্ষেত্র জন্য বের করবো। আচ্ছা বলো তো, আমাদের এই যে মাঝখানের যেটা আছে, হ্যাঁ, এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু এবং এ বিন্দু না? এই 4টা বিন্দুর মাঝখানে যে ক্ষেত্রফলটা পড়ছে এইটাই না ওই ক্ষেত্রফলটা? হ্যাঁ। তাহলে এতটুকু কত? এটা তো 3 মিটার। কেমন ভাইয়া? এটা তো উপর রাস্তা যেটা আসছে তার প্রস্থ 3 মিটার। আবার এতটুকু কত? যে রাস্তাটা টান দিয়ে গেছে তার প্রস্থ এটা। হ্যাঁ। তাইলে বলো তো, আমরা এটার কি এক বাহু জানি, তার অপর যে বাহুটা সেটাও জানি, 2টা বাহুই আমাদের জানা আছে। এবং এটা কি একটা চতুর্ভুজ। কী ধরনের চতুর্ভুজ বলো তো ভাইয়া? এটা বর্গ। কেমনে বর্গ? বিকজ এটা বাহু সবগুলাই কি সমান। কেন? কারণ এদিকে কত? 3 মিটার, এদিকে কত? 3 মিটার। তাহলে এটা কী ধরনের একটা চতুর্ভুজ বলো তো? এটা বর্গ। তো এর ক্ষেত্রফল কত? বর্গের স্কোয়ার, তাই না? সরি, বর্গের স্কোয়ার বললে বর্গের বাহু যেটা আছে তার স্কোয়ার। তাহলে মাঝখানে যে ক্ষেত্রফলটা আছে এটার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। এ কত? 3। ঠিক আছে, তখন আমরা কি লিখবো? যেহেতু
আমরা জানি এখন কনসেপ্টটা, সো আমরা ডাইরেক্ট লিখে দিই। সুতরাং মোট রাস্তার ক্ষেত্রফল, মোট রাস্তার ক্ষেত্রফল শুরুতে কত পাইছো 450 যোগ, পরে কত পাইছো 300, এবার কী করো বিয়োগ করে দেবে। কেন? কারণ মাঝখানে যে ক্ষেত্রফলটা সেটা তুমি দুইবার বের করছো, দুইবার তোমার লাগবে না, একবার লাগবে। সো এটা কত 3 স্কোয়ার। কেন? কারণ এটা বর্গের প্রতিটা বাহু কি সমান। আমরা দেখছি ওইখানে এটা 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটা কত আসতেছে 3 স্কোয়ার। এবার তুমি যে ক্ষেত্রটা বের করবে এটা তোমার রাস্তার ক্ষেত্রফল, তাহলে 450 প্লাস 300 মাইনাস 3 স্কোয়ার। সো এটা আসতে আমাদের 741 মিটার স্কোয়ার, 741 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আসলে ম্যাটটা বুঝতে পারছো? তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথে বলছে রাস্তাটা পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টা ইটের প্রয়োজন হবে? খুবই দারুণ একটা প্রশ্ন বলছে তোমাকে। রাস্তাটা কি করতে? পাকা করতে। এখন তুমি রাস্তার ক্ষেত্রফল জানো, ঠিক আছে ভাই, রাস্তার ক্ষেত্রফল তুমি জানো। এখন রাস্তার ক্ষেত্রফল মানে কি? এক নির্দিষ্ট জায়গা না, নির্দিষ্ট এলাকা না। ওই নির্দিষ্ট এলাকাটাকে তোমার ফিল আপ করতে গেলে ওইটা যতটুকু জায়গা দখল করে আছে, ঠিক ততটুকু জায়গার সমপরিমাণ ইট তোমাকে ব্যবহার করতে হবে, অবশ্যই হবে। তাহলে আমাদেরকে দেখা লাগবে না একটা ইটের ক্ষেত্রফল কতটুকু, বা একটা ইট কতটুকু জায়গা দখল করে। একটা ইট যতটুকু জায়গা দখল করে, রাস্তার ক্ষেত্রফল যত, ঠিক ততটুকু জায়গা দখল করতে কতটুকু ইট লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। তো শুরুতে আমাদের কী করতে হবে? যে ইটটা ব্যবহার করতেছি সেই ইটের ক্ষেত্রফলটা আমাদের জানা থাকা লাগবে। তাহলে আমাদের এখন প্রথম উদ্দেশ্য কি? ইটের ক্ষেত্রফল বের করা। বুঝছো? তাই চলো গ নম্বরটা করি। কয় নাম্বার? গ নম্বর। পাকা করতে এত সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টা ইটের প্রয়োজন হবে? তার আগে তোমাকে একটা কথা বলে রাখি, আমাদের রাস্তার ক্যালকুলেশন আমরা করছি মিটারে, হ্যাঁ? তাহলে এখানে যে ইট দেওয়া আছে, ইট দেওয়া সেন্টিমিটারে, তুমি সেন্টিমিটার করতে পারো না, তোমার এটাকে মিটার নিয়ে যাওয়া লাগবে। তাইলে ইট না পাথর, ইট বলা আছে। তাহলে ইটের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার অথবা 0.25 মিটার। ইটের প্রস্থ কত দেওয়া আছে? ইটের প্রস্থ হচ্ছে আমাদের 12.5 সেন্টিমিটার অথবা 0.125 মিটার। ঠিক আছে? দেখো আমাদের কিন্তু এখানে আয়তন নিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে? কি নেই বলো তো? আয়তন নিয়ে কোনো কাজ নেই। সো ইট হচ্ছে একটা 3 ডাইমেনশনাল বিইং বলে ভুল হবে, এটা তো জীবন নেই। সো ইট হচ্ছে একটা 3 ডাইমেনশনাল সাবজেক্ট, বা সাবজেক্ট বললেও ভুল হবে, অবজেক্ট মেবি না, অবজেক্ট। তো ইট কী বলো তো? ইট একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। এটার দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা তিনটাই আছে। সো ইটের কী আছে বলো তো? সারফেস আছে না 6টা নাকি? উপরে এবং নিচে 2টা, তাহলে এবং পূর্বে একটা, পশ্চিমে একটা, উত্তরে একটা, দক্ষিণে একটা, মোট 6টা। হ্যাঁ, তাহলে মোট 6টা সারফেস আছে। সো উপরে এবং নিচে যে সারফেসটা আছে 2টা সমান। এখন আমরা দেখো ইটটাকে কীভাবে রাখা হইতেছে আমাদের কিন্তু বলা নেই। সো আমরা সরল মনে চিন্তা করব, এই যে উপরে এবং নিচে যে সারফেসটা আছে সেই সারফেস অনুযায়ী ইটটাকে রাখা হইতেছে। তাহলে ওই সারফেসে বলো তো দৈর্ঘ্য প্রস্থ লাগবে না? হ্যাঁ। এখানে কি উচ্চতার কোনো কাজ আছে? না, ওইখানে কিন্তু তোমার উচ্চতার কোনো কাজ নেই। তাহলে আমাদেরকে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ নিয়ে চিন্তা করব। ইটের উপরে এবং নিচে যে সারফেসটা আছে এই সারফেসটার উপর ভিত্তি কইরেই তোমার ইটগুলো লাগানো হবে। বুঝতে পারছো ম্যাথটা কেমনে করবা? তাইলে উপরে যে সারফেসটা আছে ওইটা কি বলতো? এটা চতুর্ভুজ ক্রিয়েট করে না? অবশ্যই চতুর্ভুজ ক্রিয়েট করে। এবং এর যে বিপরীত বাহুগুলো আছে এইগুলো বলতো সবসময় সমান থাকে না। কোনো ইটের মধ্যে দেখছো এটা ট্রাপিজিয়ামের মতো ইট, বা এটা সামান্তরিকের মতো ইট কেউ বানায়? কখনোই না। সবসময় ইট কিন্তু তোমার চতুর্ভুজ মানে আয়তের মতোই কিন্তু ইট বানায়। ইট কিন্তু কখনো তুমি সামান্তরিক অথবা কি জানি বলে এটা ট্রাপিজিয়ার মতো দেখবা না ভাই। তাহলে ইট কী ধরনের বানায় বলো তো? ইট সচরাচর বানায় হচ্ছে আমাদের আসলে আয়তের মতো করে। এখন আয়তের বিপরীত বাহুগুলো কি? সমান এবং সমান্তরাল। তাহলে ইটের যে সারফেসটা আছে এই সারফেসের ক্ষেত্রফল কি আয়তের ক্ষেত্রফলের সমান না? হ্যাঁ। তবে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি ইটের ক্ষেত্রফল? সুতরাং ইটের ক্ষেত্রফল, এটার ক্ষেত্র কি বলতো?
দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই প্রস্থ না, অবশ্যই। তাহলে এখন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তো 0.25, প্রস্থ কত? 0.125। সো এটা যদি তুমি গুণ করে দাও তাইলে পেয়ে যাবে। তাহলে 0.25 ইন্টু 0.25 ইন্টু 0.125। সো এটা আসতে আসতে আমাদের 0.03125। কত? 0.03125 মিটার স্কোয়ার। তাহলে ইটের ক্ষেত্রফল পেয়ে গেছো তুমি। হ্যাঁ, অর্ধেক কাজ তোমার এখানে শেষ। এবার বলো তো একটা ইট কতটুকু জায়গা দখল করে? এতটুকু একটা ইট, জাস্ট সিঙ্গেল একটা ইট তোমার কী করে 0.03125 মিটার জায়গা দখল করে। তাহলে 0.03125 মিটার জায়গা দখল করে কয়টা ইট? একটা ইট। এখন ধরো আমরা এখানে n সংখ্যক ইট বসাইলাম। কত সংখ্যক? n সংখ্যক ইট বসাইলাম। এখন n সংখ্যক ইট বসানোর কারণে আমাদের যে ক্ষেত্রফলটা হয়েছে ইটের, সেটা হচ্ছে ধরো 741। শেষ, আমাদের ম্যাথ শেষ, এখানে শেষ ম্যাথ। চিন্তা করো তো ভাইয়া, একটা ইট জায়গা দখল করে 0.03125 মিটার স্কোয়ার। তুমি এখানে n সংখ্যক ইট রাখছো। এখন n সংখ্যক ইট রাখার কারণে তুমি দেখছো যে এইখানে যে ক্ষেত্রফলটা তারা বানাইতেছে, মানে একটার পর একটা রাখতে রাখতে দেখছো যে এখানে একটা ক্ষেত্র তারা তৈরি করে ফেলছে, যে ক্ষেত্রফলটা হয়ে গেছে 741 মিটার স্কোয়ার, তাই না? ধরো তুমি এবার ধরছো আর কি। তাহলে এই যে 741 মিটার স্কোয়ার হলো, এইটাই কি আমাদের রাস্তার ক্ষেত্রফল না? অবশ্যই এটা রাস্তার ক্ষেত্রফল। তো এখান থেকে জাস্ট আমরা n এর ভ্যালু বের করলেই কি আমরা বলতে পারি এখানে কয়টা ইট লাগবে? অবশ্যই ভাইয়া। তাহলে সুতরাং n সমান কত বলো তো? 741/0.03125। তাহলে দেখো এটা কত আসে। 741 ভাগ আনসার, সেটা আসছে 23,712। কত? 23,712টি। তাহলে আমাদের ইট লাগবে কয়টা? 23,712টা। তুমি চাইলে এটা এখন নিয়মে করতে পারো, যেমন 0.03125 জায়গা দখল করতে লাগে একটা ইট, সুতরাং 1 মিটার জায়গা দখল করতে লাগে এতটা ইট, সুতরাং 741টা জায়গা মিটার স্কোয়ার জায়গা দখল করতে লাগে এত সংখ্যক ইট। তুমি চাইলে এটাকে এখন নিয়মে করতে পারো, আর সবচেয়ে সহজ হচ্ছে এটা। চিন্তা করো, একটা ইট জায়গা দখল করে 0.03125, তাহলে তুমি n সংখ্যক ইট রাখো। সেই n সংখ্যক ইট ধরো তোমার জায়গা দখল করছে 741 মিটার স্কোয়ার। তো এখন n এর ভ্যালু বের করলেই তো তুমি বুঝতে পারতেছো কতটা ইট রাখার কারণে এটা 741 মিটার স্কোয়ার জায়গা দখল করে ফেলছে। বুঝতে পারছো ম্যাথটা? আসি পারবা। সো আশি ক্লাসটা এতটুকু পর্যন্তই থাক। আশি ম্যাথটা ভালো লাগছে। সো লেকচারটা অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে, আমি এটাকে 2টা পার্টে নিতেছি। প্রথম পার্ট যখন নিয়েছিলাম তখন কারণ চলে গেছিলো, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এই জন্য দেখছি এখানে স্লাইড সঙ্গে আমাদের 2টা, বাট একই ক্লাস যেহেতু দেখবে লাস্টের দিকে আসতে দেখবে যেখানে ওগুলো স্লাইড ছিল যেগুলো এখানে আমরা ইনক্লুড করতে পারতেছি না। ঠিক আছে? তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করে দিবা। ঠিক আছে? দেখাবো না একটা ক্লাসে, বাই।